আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরান যুদ্ধে আমেরিকা এখন স্থল অভিযান বা স্থল হামলা শুরুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই যুদ্ধ আমেরিকা আরো দীর্ঘদিন চালিয়ে নেয়ার পরিকল্পনা করছে বলে মার্কিন অনেক গণমাধ্যমই বলছে। এমনকি ৩ থেকে ৫,০০০ সৈন্য, প্রাথমিকভাবে ৩ থেকে ৫,০০০ এলিট ফোর্স মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মোতায়েন করতে যাচ্ছে এরকম খবরও বলছে মার্কিন গণমাধ্যম। মার্কিন গণমাধ্যম যদি এই ধরনের খবর দেয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে অলরেডি তারা মোতায়েন করা শুরু করেছে হয়তো ইরানের কোনো জায়গায়। এখন এই পরিস্থিতিতে যুদ্ধ যেদিকে মোড় নিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যতই বলছেন যে তিনি ইরানীয়দের সাথে ব্যাপক পরিমাণে চমৎকার একটা আ যোগাযোগ হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই যোগাযোগ এবং আলোচনায় ইরানিয়ানদের সাথে ৫ দিনের মধ্যে একটা যুদ্ধবিরতিতে পৌঁছতে পারবেন, এরকম কথা। পাকিস্তান বলছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির বলছেন যে তার মধ্যস্থতায় এই ইরান এবং আমেরিকার মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আমেরিকা ১৫টা পয়েন্টের একটা প্রস্তাব দিয়েছে, যেই প্রস্তাবের মধ্যে মাত্র একটা জিনিসই ইরানের সাথে মিলে, সেটা হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এর বাইরে যেগুলো আছে সেগুলো ইরানের সাথে আসলে মিলে না। পাকিস্তানের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে তারা আমেরিকার প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। এখনো পর্যন্ত ইরানের কাছ থেকে কোনো বার্তা আসেনি। তবে ইরানের পক্ষ থেকে ইরানের শীর্ষ নেতারা, শীর্ষ জেনারেলদের যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা আমেরিকা এরকম একটা আক্রমণ করবে, এরকম স্থল হামলা চালাতে পারে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আমেরিকা কি ধরনের অ্যাকশনে যেতে পারে সেটার পুরো পরিকল্পনা করে আমরা ৪০ বছর প্রস্তুতি নিয়েছি। এবং সেই প্রস্তুতির সবচেয়ে বড় প্রস্তুতিগুলো আমরা বা সবচেয়ে সিরিয়াস প্রস্তুতিগুলো নিয়েছি গত ১০ বছরে। তারপরেও আমাদের এই আমেরিকা এবং ইসরায়েল যে একটা সমন্বিত হামলা চালাতে পারে সেটার বিরুদ্ধে আরো বেশি এবং আরো অ্যাগ্রেসিভ প্রস্তুতি নিয়েছি কাসেম সুলাইমানিকে হত্যা করার পর। এরপরে যখন এক এক করে হিজবুল্লাহর নেতারা এবং ইরানের বিভিন্ন নেতাদেরকে হত্যা করা শুরু হলো, তখন আমাদের প্রস্তুতি আরো সিরিয়াস রূপ নিয়েছে। সুতরাং আমরা আমেরিকার এরকম একটা আক্রমণের জন্য প্রস্তুত। আমরা চাই আমেরিকার সৈন্যরা আমাদের টার্গেটের মধ্যে আসুক। এটা হচ্ছে ইরানের কথা যে তুমি এখানে স্থল অভিযান চালাবা, সৈন্য পাঠাবা, মেরিন পাঠাবা, স্পেশাল ফোর্স পাঠাবা, এলিট ফোর্স পাঠাবা, আমরা তো তাদের জন্য অপেক্ষা করতেছি। এটা হচ্ছে ইরানের কথা। আমেরিকার কথা হচ্ছে ইরান যদি আমার শর্তে না আসে তাহলে আমি ইরানের যেই সমস্ত কৌশলগত জায়গা আছে সেগুলোকে দখল করব। কিভাবে দখল করবে, কি করবে, আমেরিকার পরিকল্পনা কি, ইরান কিভাবে এটার বিরুদ্ধে দাঁড়াবে, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরো কয়েকটা খবর আছে। সেটার মধ্যে একটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্টকে ব্যাপক পরিমাণে ভূয়সী প্রশংসা করেছে। এখন কেন তুরস্কের প্রেসিডেন্টকে এই ধরনের প্রশংসা করলো, এই প্রশ্ন অনেকের। আবার পাকিস্তান যে মধ্যস্থতা করছে সেই মধ্যস্থতায় কতটুকু আগাতে পারে। ইরানের একটা বক্তব্য, ইরানের এখন যারা নেতৃস্থানীয় আছেন তাদের বিভিন্ন ধরনের বক্তব্য আসছে তাদের কাছ থেকে। একটা বক্তব্য হচ্ছে, আমরা এর আগে বিশ্বের বিভিন্ন দেশ, বন্ধু রাষ্ট্র, বড় রাষ্ট্র, তারা আমাদেরকে আমেরিকার সাথে আলোচনায় বসতে বলেছিল। আমরা বারবার তাদেরকে বলেছি যে এই আলোচনায় আমেরিকা আসলে সত্যি কোনো চুক্তি চায় না, কোনো সিদ্ধান্তে পৌঁছতে চায় না। আমেরিকা সময়ক্ষেপণ করতে চায়। তারপরও আমরা তার সাথে ২ বার আলোচনায় বসেছি ট্রাম্পের সময়ে। এবং ২ বারই তারা আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করে আমাদের উপরে আলোচনা চলাকালীন আক্রমণ করেছে। সুতরাং এবার আলোচনা করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ইরানের কথা। এখন ইরান এখান থেকে কি চায় বা ইরান এই যুদ্ধ বন্ধের জন্য কি চায়? ইরানের বক্তব্য হচ্ছে
ইরানের মিসাইলের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া যাবে না, যে ইরান এত রেঞ্জের মিসাইল বানাতে পারবে, তার বেশি পারবে না। 1000 কিলোমিটার রেঞ্জের মিসাইল বানাতে পারবে, তার বেশি পারবে না। ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না, ক্রুজ মিসাইল তৈরি করতে পারবে না। এরকম কোনো নিষেধাজ্ঞা ইরানের উপরে দেয়া যাবে না। এরপরে ইরানের উপরে যত ধরনের নিষেধাজ্ঞা আছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আমেরিকা এবং ইউরোপ দিয়েছে, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এরপরে এই যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরানের যত ক্ষয়ক্ষতি হচ্ছে সব ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে ইরান পরমাণু অস্ত্রের ক্ষেত্রে একটা সমঝোতায় আসতে পারে, যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি পরমাণু অস্ত্র বানাবো না, কিন্তু ইরানের উপরে কোনো ধরনের রাজনৈতিক, সামরিক, ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগ করা যাবে না। আরেকটা হচ্ছে, এই অঞ্চলে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সব ঘাঁটি, ঘটি, বাটি গুটিয়ে তারপর এখান থেকে চলে যেতে হবে। এখন ইরানের হচ্ছে দাবি এইগুলো। আমেরিকার দাবি কি? আমেরিকার কথা হচ্ছে, ইরানের সেনাবাহিনীর কোনো ক্ষমতা থাকবে না, ইরানের মিসাইল সক্ষমতা থাকবে না, ইরানের পরমাণু এখন ইউরেনিয়াম সমৃদ্ধ করা যেগুলো আছে সেগুলো মানে দিয়ে দিতে হবে। ইরান তার বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ সমৃদ্ধ করা ইউরেনিয়াম দরকার সেটা সে ব্যবহার করতে পারবে, এবং সেই বিদ্যুতের জন্য পরমাণু স্থাপনাগুলোর কাজ ইরান এবং আমেরিকা একত্রে করবে। ইরানের তেল গ্যাসের ক্ষেত্রে কাজ ইরান আমেরিকা একত্রে করবে। ইরানের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমেরিকা ইরান একত্রে কাজ করবে। এবং ইরান কোনোভাবেই কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, ইরানের মিসাইল সক্ষমতা থাকবে না, এবং ইরানের কোনো ধরনের সামরিক সক্ষমতা থাকবে না। ইরান এইগুলো করলে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এখন এই যে দুই পক্ষের যে সমঝোতার জায়গাটা একটা মাত্র পয়েন্ট, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এখন এই নিষেধাজ্ঞা তুলে নিলে কি হবে? আমেরিকা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়াটার জন্য তার কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, নিষেধাজ্ঞা আমি তুলে নেব, কোনো সমস্যা নাই, তুমি নিষেধাজ্ঞা চাচ্ছ, আমি সব নিষেধাজ্ঞা তুলে নেব। আজকে নিষেধাজ্ঞা তুলে নিবে, কালকে সে নিষেধাজ্ঞা আবার নতুন করে আসবে, যে আমি এই যে চুক্তি করেছি এই চুক্তির একটা ধারা আমি মানবো না, আমেরিকার প্রেসিডেন্ট বলল, তখন কি হবে? ওদিকে তুরস্কের পক্ষ থেকে আল জাজিরা আজকে খবর করেছে যে তুরস্ক বলেছে যে সে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করছে, তার মাধ্যমে একে অপরকে খবর আদান প্রদান করছে। একদিকে পাকিস্তান এটা করছে, তুরস্ক করছে, খুব সম্ভবত মিশর এই কাজটা করছে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ দেওয়ার পিছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে, এরদোগান গতকালকে একটা বক্তব্য দিয়েছেন তার পার্লামেন্টে, সেখানে তিনি বলেছেন যে ইরানের উপরে যে হামলাগুলো চালানো হচ্ছে এটা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তার নিজের ভবিষ্যতের জন্য, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিচালিত একটা তার শয়তানি যুদ্ধ। এই যুদ্ধে কোনো দেশের সাপোর্ট দেওয়া উচিত না, এবং যে সমস্ত দেশ নেতানিয়াহুর পিছনে, নেতানিয়াহুর ভবিষ্যতের জন্য, নেতানিয়াহুর ফিউচার রক্ষার জন্য এই যুদ্ধ করছে, সেই সমস্ত দেশের অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা দরকার। এটা হচ্ছে তার রাজনৈতিক বক্তব্য বা তার বক্তব্য। আরেকটা খবর আল জাজিরাতে এসেছে, সেটা হচ্ছে তুরস্ক কাতারকে এবং আরব দেশগুলোকে বলছে যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে আরব দেশগুলো যেন সরাসরি ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ না দেয় বা অংশগ্রহণ না করে। প্রশ্ন করতে পারেন যে আরব দেশগুলো তো অলরেডি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, না, করে নাই। আরব দেশের সৈন্যরা ধরেন এখানে এখন যদি হচ্ছে একটা স্থল হামলা শুরু করে, সেখানে আরব দেশগুলোর সৈন্যরা আমেরিকার সৈন্যদের সাথে একত্রে ইরানে ঢোকা, আরব দেশগুলোর নিজস্ব যে সেনাবাহিনী এবং তাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে সেগুলো দিয়ে ইরানের উপরে আক্রমণ করা, এটা যেন না করে। এবং আজকে দেখা গেছে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, স্পষ্ট করা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত কাতারের যে দূত তিনি বলেছেন কাতার এই যুদ্ধে অংশগ্রহণ করা বা এই যুদ্ধের সাথে নিজেকে সম্পৃক্ত করা থেকে দূরে আছে এবং সম্পৃক্ত করবে না।
কাতার কোনোভাবেই এখানে একটা যুদ্ধ আরো বিস্তৃত হোক এবং সেই যুদ্ধে কাতারকে টেনে নেক, এটা কাতার করবে না। অর্থাৎ কাতার নিজেকে স্পষ্ট করে দিয়েছে যে আমি এই যুদ্ধে যোগ দেব না। আর এটা এই বক্তব্যটা হয়তো কালকে এসেছে তুরস্কের এবং কাতারের পক্ষ থেকে, কিন্তু এই কাজটা চলছে গত অনেক দিন ধরে। কারণ প্রায় গত 7-8 দিন ধরে কাতারের উপরে ইরানের তেমন কোনো হামলার খবর আপনারাও পান নাই, আমরাও পাইনি। সংযুক্ত আরব আমিরাতের উপরে আছে, বাহরাইনের উপরে কিছুটা আছে, সৌদি আরবের উপরে আছে, কিন্তু কাতার উপরে একসময় তো প্রচুর হামলা হয়েছিল। কাতারের একেবারে রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এটা সেটা হামলা হয়েছিল। কাতারের উপর থেকে ইরান হামলা জিরোতে নামিয়ে নিয়ে এসেছে। আর কাতার বলছে আমি এই যুদ্ধে পক্ষ হব না। তুরস্ক এখানে মধ্যস্থতা করা বা কনভিন্স করার কাজ করেছে। ইরানের রাষ্ট্রপতি তুরস্ককে থ্যাংক ইউ বলছে, যেটা আমার কাছে মনে হয়। এবং ইরানের রাষ্ট্রপতি এটাও বলছে যে আমরা দুই প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র, আমরা একত্রে সামনে এগিয়ে যেতে চাই। ওদিকে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধে ইরাক ইরানের পক্ষে দাঁড়াবে। মোটামুটি স্পষ্ট করে না বললেও ইরাকের সামরিক শীর্ষ কর্মকর্তা, একই সাথে সে প্রধানমন্ত্রী, একই সাথে সে সেনাপ্রধান, তার মুখপাত্র কালকে বলেছে যে ইরাক এই যুদ্ধে আমেরিকা এবং ইরানের নিন্দা জানিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইরানও ইরাকের মধ্যে আক্রমণ করেছে, আমেরিকাও ইরানের মধ্যে আক্রমণ করেছে। এজন্য আমেরিকা এবং ইরানের রাষ্ট্রদূতদেরকে তলব করা হয়েছে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে তিরস্কার করা হয়েছে এ নিয়ে। কিন্তু ইরাক বলছে যে আমি আমার দেশের সেনাবাহিনীকে রাষ্ট্র রক্ষায় এবং এই যুদ্ধে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে সেটার জন্য সব ধরনের অনুমতি দিয়ে রেখেছি। সেনাবাহিনীর পাশে সেনাবাহিনীকে সাপোর্ট করার জন্য পপুলার মোবিলাইজেশন ফোর্স, হাসদি সাব্বি বা ইরানের প্রক্সি, তাদেরকে ইরাকের সরকার লড়াই করার অনুমতি দিয়েছে। যে শুধুমাত্র একটা বেসরকারি সশস্ত্র সংগঠন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবে, তাদেরকেও অনুমতি দেওয়া হলো। তারা হচ্ছে হাসদি সাব্বি। এখন এই হাসদি সাব্বিকে যখন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আপনি লড়াই করার অনুমতি দিবেন, তার মানে হচ্ছে আপনি ইরানের পাশে দাঁড়িয়ে লড়াই করার অনুমতি দিচ্ছেন। যে কারণে এই খবরটাকে বা এই বিবৃতিটাকে, এই বক্তব্যটাকে অনেকে এভাবেই ধরছেন যে ইরাক ইরানের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য অলরেডি সে প্রস্তুতি নিয়েছে। যদি সেটাই হয় তাহলে আমেরিকা যে ইরানে স্থল অভিযান পরিচালনা করার যে পরিকল্পনা করছে, যেই পরিকল্পনার মধ্যে 3টা মূল জায়গা আছে, যেই 3টা জায়গা থেকে আমেরিকা ইরানে স্থল হামলা চালাতে পারে, সেই 3টা জায়গার মধ্যে একটা হচ্ছে হরমুজ প্রণালীর পাশে, হরমুজ প্রণালীর পূর্ব দিকে ইরানের বন্দর আব্বাস এবং বন্দর আব্বাসের আশেপাশের জায়গাগুলোকে দখল করা। আরেকটা হচ্ছে পারস্য উপসাগরের মধ্যে ইরানের খার্ক দ্বীপ, এটাকে দখল করা। আরেকটা হচ্ছে ইরাক থেকে, ইরাকের কুর্দি অঞ্চল থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এবং আমেরিকান সৈন্যদেরকে সেখানে পাঠানো। ইতিমধ্যে মার্কিন অনেক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে যে আমেরিকার 80তম রেজিমেন্ট, 82তম রেজিমেন্ট, এরকম অনেকগুলো এলিট ফোর্স ইরানের দিকে রওনা হচ্ছে বা ইরানে তাদেরকে মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই খবর যখন মিডিয়াতে আসবে, আমরা কিন্তু যুদ্ধের সময় এটা জানি যে এই মুহূর্তে সবাই হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মিডিয়ার যুদ্ধ, ম্যানিপুলেশন করে যুদ্ধে হচ্ছে একটা কি বলে বিভ্রান্তি তৈরি করার অবস্থা, এগুলো করার চেষ্টা করে। দেখুন, যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিমাণে তার সৈন্য উপস্থিতি, যুদ্ধ বিমান নিয়ে আসা, যুদ্ধ জাহাজ নিয়ে আসা, বিমানবাহী রণতরী নিয়ে আসা, অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসার জন্য প্রায় গত 6 মাস ধরে কাজ করেছে, তখনই এটা কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে সে সেখানে যুদ্ধ করার জন্য পুরোপুরি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারপরেও হচ্ছে
আলোচনার কথা, চমৎকার আলোচনা হচ্ছে, ভালো আলোচনা হচ্ছে, পজিটিভ আলোচনা হচ্ছে, আলোচনা তো আমরা আগাচ্ছি, এই ধরনের বক্তব্যগুলো এসেছিল। ঠিক একইভাবে এখন আমেরিকার পক্ষ থেকে বক্তব্য আসছে যে আমরা ইরানের সাথে চমৎকারভাবে আগাচ্ছি, খুব ভালো আলোচনা হচ্ছে, 2 দিন পর্যন্ত আলোচনা হচ্ছে, আলোচনায় আমরা যেগুলো চাচ্ছি সেগুলোই হচ্ছে, আমরা ইরানকে শেষ করে দিচ্ছি, আমরা ইরানের বিরুদ্ধে জয়লাভ করেছি, আলোচনায় আমরাই হচ্ছি এখন শক্তিশালী পক্ষ, আমরা যেটা বলবো সেটা ইরান মেনে নিতে বাধ্য, ইরান যদি মেনে না নেয় তাহলে আমরা ইরানের মাথার উপরে মিসাইলগুলো এবং বোমাগুলোকে এরকম করে উড়াচ্ছি। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যুদ্ধে আমরা তো জিতেই গেছি, ইরান যদি আমাদের কথাবার্তাগুলো না মানে, না শুনে, তাহলে আমরা ইরানের উপরে মিসাইল মেরে এবং বোমা বর্ষণ করে ইরানকে তছনছ করে দেব। কারণ তেহরানের উপরে আমাদের শত শত বিমান এরকম করে উড়বে তার মাথার উপরে, এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য বা আমাদের শর্তগুলো মেনে নেওয়ার জন্য। ভাই, তোমাদের শর্তগুলো মেনে নেওয়ার জন্য তো তুমি তার উপরে সব ধরনের হামলা করছো, এখন শুধুমাত্র বিমান মাথার উপরে উড়াল তো আর হবে না। এর আগে তো বিমান উড়ছিল, নেতাদেরকে হত্যা করেছো, তারপরে হচ্ছে তার সামরিক প্রধানদেরকে হত্যা করেছো, তার বিজ্ঞানীদেরকে হত্যা করেছো, শিশুদেরকে পর্যন্ত শত শত হত্যা করা হয়েছে। বিমান উড়লেই কি আর না উড়লেই কি। কিন্তু এটা হচ্ছে তাদের কথা যে আমাদের হাতে বড় একটা কার্ড আছে, সেটা হচ্ছে আমাদের যুদ্ধ বিমানগুলো তেহরানের আকাশে উঠতে থাকবে, যে তুই যদি না মানো তাহলেই হচ্ছে বোমা বর্ষণ হবে। আর ইরানের কি? ইরানের কথা হচ্ছে আমার হাত ওর গলায় দেওয়া, যে তুই যদি আমার কথা না শোনো তাহলে তোর গলা চেপে ধরবো। প্রণালী, হরমুজ প্রণালী, প্রণালী মানে তো গলা, হরমুজ প্রণালীতে তার হাত দেওয়া। এখন এই অবস্থায় আমেরিকা মোটামুটি যেটা মনে করা হয় বা ধারণা করা হয় যে আমেরিকা আসলে স্থল হামলা শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প এইখানে জাস্ট হচ্ছে একটু গোলক ধাঁধার মতো বিভিন্ন জনকে নাচাচ্ছে, যে বলে না যে আমি তো আমার মিত্র দেশগুলোরে বলছিলাম, এমনিতেই বলছিলাম যে ভাই তুমি একটু পাঠাও সৈন্য টৈন্য, দেখি তারা কি বলে এটার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? এই যুদ্ধে ট্রাম্পের আজকে যে বক্তব্য, তার বক্তব্য হচ্ছে, যদি আপনি সেটাকে বিশ্বাস করে নেন, তার বক্তব্য হচ্ছে আমেরিকার আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী রণতরী আছে, যেটা আমেরিকার সবচেয়ে বড় রণতরীগুলোর একটি, সেই বিমানবাহী রণতরীর দিকে ইরান এক ধাপে 101টা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এটা হচ্ছে তার কথা। এবং সেই মিসাইলগুলো অনেক কি বলে, অনেক টেকনোলজি সম্পন্ন এবং অনেক উন্নত মানের মিসাইল। চিন্তা করতে পারো তোমরা, ইরান আমার এই বিমানবাহী রণতরীর দিকে অনেক উন্নত মানের মিসাইল নিক্ষেপ করেছে, 101টা, এবং সবগুলো মিসাইল তার ওই বিমানবাহী রণতরী থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই কথা সত্যি হয়, যখন তার এই বিমানবাহী রণতরী হচ্ছে ওমান সাগরে বা ওমান সাগর থেকেও আরো দূরে ভারত মহাসাগরে, সেই জায়গায় ইরানের এয়ার ডিফেন্স ইরানের মিসাইল গিয়ে যদি এই বিমানবাহী রণতরীর দিকে 100টা মিসাইল নিক্ষেপ করে, সেখানে এই ছোট্ট একটা প্রণালীতে যদি সে যুদ্ধ জাহাজ ঢোকাতে যায়, তাহলে কি ধরনের হামলার সম্মুখীন হতে পারে? এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরই আসলে খুঁজে পাচ্ছে না মূলত আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমেরিকার প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে সে এই যুদ্ধবিরতি ইরানের উপরে, আমাদের এখন কার্ড হচ্ছে আমাদের হাতে, আমরা যেটা বলবো ইরান সেটা মেনে নিতে বাধ্য। বাস্তব পরিস্থিতি সেরকম নাও হতে পারে। আর এই ধরনের কথাবার্তাগুলো বলে তারা বাজারে যে ম্যানিপুলেশন করে, মার্কেটে, স্টক মার্কেটে কখনো এমন একটা করবে যে স্টক মার্কেট আপনার হচ্ছে পড়ে যাবে, আবার এমন একটা করবে যে হচ্ছে আপনার স্টক মার্কেট হু হু করে উঠে যাবে। শুধু স্টক মার্কেট না, তেলের বাজার বলুন, আরো অনেকগুলো। এবং এতে কি হয়, তারা এখান থেকে ব্যাপক পরিমাণে টাকা কামাই করে, ব্যাপক পরিমাণে টাকা কামাই করে। এই যুদ্ধে অনেকগুলো কোম্পানি দেখবেন যে শুধুমাত্র এই যুদ্ধে এই যে খবর এবং ম্যানিপুলেশন করেই মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করবে এবং করছে। হয়তোবা এগুলোর সাথে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ আছে। এখন এই যে
পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই যুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলো কি করবে বা কি করা উচিত? এক হচ্ছে ইরানের, কাতারের পক্ষ থেকে একটা জিনিস আরো একটা বলা হয়েছে যে ইরানের আক্রমণগুলো এখন কাতারের বেসামরিক কোনো জায়গায় হচ্ছে না। যদিও ইরান আক্রমণ করে তাহলে শুধুমাত্র আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করা হবে বা আক্রমণ করছে, এরকম একটা খবর কাতারের পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে হচ্ছে ইরান এখন কিছুটা, যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা ছিল যে আমরা আসলে ইরানকে চাই যে ইরান শত্রু মিত্র পার্থক্য করুক, এক ধাপে মানে দেধারসে আরবদের উপরে, সব দেশগুলোর উপরে যেন আক্রমণ না করে। এই দেশগুলোর মধ্যে অনেকগুলো দেশ আছে যে ইরানের পক্ষে দাঁড়াতে চায় বা ইরানের পক্ষে অবস্থান নিতে চায়, সেই দেশগুলোকে ইরান বাস বিচার করে আক্রমণ করুক। এখন মনে হচ্ছে সেরকমটা, যেমন ধরেন ওমানের উপরে আক্রমণ কমে গেছে, কাতারের উপরে আক্রমণ কমে গেছে, এই ধরনের জিনিস। এখন এই ট্রাম্পের এই আক্রমণে বা এই ধরনের একটা যুদ্ধবিরতি আসলে হবে কিনা, এটা প্রশ্ন, অনেকের প্রশ্ন, যুদ্ধবিরতি হবে কিনা, যুদ্ধবিরতি হবে কিনা। যুদ্ধবিরতি ট্রাম্প করতে চাইলেও ইসরায়েল করবে না বা করতে দেবে না। যদি এরকম হয় যে ট্রাম্প একটা যুদ্ধবিরতি কোনো মতে করলো, ইসরায়েল আক্রমণ করবে, আক্রমণ চালাবে এবং ট্রাম্পকে কোনো না কোনোভাবে কনভিন্স করে এই যুদ্ধ পরিচালনা করার, এই যুদ্ধ চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। মুসলিম দেশগুলোর মধ্য থেকে এখন এই যে আস্তে আস্তে সাইড ক্লিয়ার হচ্ছে যে কে কোন পক্ষে, পক্ষ ক্লিয়ার করতেছে, এটা যদি আরো একটু স্পষ্ট হয়, যেমন ইরান বলেছিল যে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে বাদে আসো আমরা এই অঞ্চলে একটা ইয়া তৈরি করি, কি বলে, একটা সামরিক জোট তৈরি করি। যদি সেরকম হয় যে ইসরায়েল এবং ইসরায়েলের দোসররা বাদে এই অঞ্চলে একটা সামরিক জোট তৈরি হয়ে গেল, যে সামরিক জোটের মধ্যে তুরস্ক, মিশর, কাতার, পাকিস্তান, ইরান এরা থাকবে, এরকম যদি একটা সামরিক জোট হয় এই যুদ্ধের মধ্যেই, তাহলে কিন্তু যুদ্ধের মোড় অন্যভাবে ঘুরে যেতে পারে। আর সবচাইতে বড় জিনিস যেটা, আমেরিকা যদি এখানে স্থল হামলা শুরু করে তাহলে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। তারা যতই বলুক তেহরানের মাথার উপরে আমার হচ্ছে যুদ্ধ বিমানগুলো নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তেহরানের মাথা যে কোন জায়গা সেটাই তো তারা জানে না। তারা মনে করতেছে যে এইটা মাথার তেহরানের, তারা মনে করতেছে যে এইখানেই হচ্ছে সবকিছু আছে, এটাকে শেষ করে দিলেই সবকিছু হয়ে যাবে, এটা তারা মনে করতে পারে, কিন্তু সেটা যে হবে না। তারা কি বলছে, ট্রাম্প বলেছে যে আমি এবং আমার প্রতিরক্ষামন্ত্রী আমরা যখন দেখলাম যে প্রথম দিন আক্রমণের পরপরই ইরান ব্যাপক পরিমাণে মিসাইল মারতেছে সবগুলো দেশে, আমরা নিজেরাই থ খেয়ে গেছি। প্রেস ব্রিফিং এসে বলছে আমরা নিজেরাই থ খেয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? আবার মনে করেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী বলছে যে দেখো আমরা এই যুদ্ধটা জিতে গেছি এবং এমন একটা যুদ্ধ জিতে গেছি, তাদের কথা অনুযায়ী এমন একটা যুদ্ধ জিতে গেছি, এমন একটা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধে জিতেছি, যেই সেনাবাহিনীটা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী, যেই সেনাবাহিনীটা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী, যেই সেনাবাহিনী হচ্ছে বিশ্বের যেই দেশের বিমান বাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বাহিনী, তার মিসাইল সিস্টেম হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক মিসাইল সিস্টেম, তার নৌবাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক নৌবাহিনীগুলোর একটা, আমরা তাদের বিরুদ্ধে যে লড়াইটা করেছি, তোমরা চিন্তা করতে পারো যে এই লড়াই কি টাইপের একটা হচ্ছে শক্তিশালী লড়াই করেছি, তোমরা এখন ভাবো। এটা হচ্ছে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীর কথা। এখন এখানে আপনি দুটো জিনিস বলতে পারেন এটাকে, একটা হচ্ছে যে তারা নিজেদেরকে ফুলানো ফাঁপানোর জন্য, যে দেখো আমি এমন একটা যুদ্ধ করছি, এমন একটা লড়াই করছি। এখন যদি আপনাকে বলে যে ভাই তুই তোরা একটা ফুটবল দল জিতে আসছি, কার সাথে জিতে আসছো, ওই ধরেন কথার কথা যে মোহামেডান একটা ফুটবল দল, সে বললো আমি জিতে আসছি, কার সাথে জিতে আসছো, ওই কুয়াকাটার ফুটবল দলের সাথে জিতে আসছি, তাহলে তো এটার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু তারা যদি বলে ভাই
এমন একটা দলের সাথে জিতে আসছি, এটা এত শক্তিশালী দল, সে প্রায় ইউরোপের পুরস্কার পাওয়ার কাছাকাছি চলে গেছিল, বিশ্বের শীর্ষ 10টার মধ্যে প্রায় চলে গেছিল। এই টাইপের একটা দলের সাথে আমরা জিতে আসছি, তাহলে আপনার জেতাটার একটা ভ্যালু আছে। এই কারণে হচ্ছে সে শত্রুকে সবসময় বড় করে, সে তো বিশাল টাইপের, ওকে, সেটা হলে তো ভালো একদিক। অন্য দিকটা হচ্ছে যে আসলে তারা ইরানের যেই পাল্টা আক্রমণ বা ইরানের যেই পরিকল্পনার সম্মুখীন হচ্ছে, ইরানের কাছ থেকে যেই ধরনের আক্রমণ তারা আশা করেনি সেই ধরনের আক্রমণ পাওয়ার কারণে তারা এখন হয়তো মনেই করছে, বিশ্বাসই করতেছে হয়তোবা যে ইরানের এই নৌবাহিনী, ইরানের সেনাবাহিনী, ইরানের বিমান বাহিনী, ইরানের মিসাইল সিস্টেম একেবারে সিরিয়াস টাইপের, এর কাছে তো দাঁড়াতে পারতেছি না। আজকে দুপুরবেলা ইসরায়েলের এই যে কি বলে, ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্র যেই এলাকাতে, সেই এলাকায় ইরানের মিসাইলের আক্রমণের পরে যে ফুটেজগুলো, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে ফুটেজগুলো এসেছে এই যে নেগেব মরুভূমিতে, নেগেব এবং ডিমোনায়, তারপরে হচ্ছে এই নেগেব মরুভূমির মধ্যে তাদের যে সেনাবাহিনীর বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে যেখানে আইটি কোম্পানি এইটা সেটা, সেখানে মিসাইলের পরে যে ধোয়ার কুণ্ডলী, এটা আমরা সবসময় দেখতাম হচ্ছে ইসরায়েলের ক্ষেত্রে, ইসরায়েল মারতো ধোয়ার কুণ্ডলিতে খবর হয়ে যেত। আপনি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে জাস্ট হচ্ছে সর্বশেষ পোস্টের আগের পোস্টটা দেখবেন যে কি পরিমাণে হচ্ছে আক্রমণ হচ্ছে। এগুলোর কারণে তারা হয়তো এটা সত্যি সত্যি বিশ্বাস করতেও পারে, কিন্তু এই সবকিছু বিশ্বাস এবং অবিশ্বাসের বাইরে গিয়ে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে নেতানিয়াহুর ভবিষ্যৎ তৈরি করার জন্য, ভবিষ্যৎকে বাঁচানোর জন্য যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে, সেই যুদ্ধে শেষ পর্যন্ত নেতানিয়াহু বাঁচবে কিনা। কারণ কি? কারণ হচ্ছে নেতানিয়াহুর যে অফিস, সেই অফিসের তার কি বলে একেবারে প্রধান, তার অফিসের কার্যালয়ের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান, মূল যে হচ্ছে চিফ অফিসার বলে, সে জিব আগমন, এই জিব আগমনের কিছু অডিও তথ্য ফাঁস হয়েছে, অডিও কথা, অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেই অডিও রেকর্ডগুলো ফাঁস হওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে যে সে নেতানিয়াহুকে ব্যাপক পরিমাণে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। সে বলছে নেতানিয়াহু হচ্ছে একটা বিশাল টাইপের যুদ্ধবাজ মানুষ, সে বেঁচেই থাকে যুদ্ধ করার জন্য, তার যুদ্ধ করা ছাড়া আর কোনো ইয়ে নাই, মানে আর কোনো চিন্তা ভাবনা কিছু নাই, সাইকোলজিক্যালি সে হচ্ছে এইরকম একটা মানুষ। এবং সেখানে বলছে যে নেতানিয়াহু 7ই অক্টোবরের যে আক্রমণ হয়েছিল হামাসের পক্ষ থেকে, তার আগেই নেতানিয়াহু জানতো যে এরকম একটা আক্রমণ আসবে। মিশরের কাছে সেটা রেকর্ড আছে, মিশর নেতানিয়াহুকে বলেছে মিশর যদি সেই রেকর্ড ছেড়ে দেয় তাহলে নেতানিয়াহুর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মিশর উচিত সেই রেকর্ডগুলো ছেড়ে দেওয়া। তারপরে সে এটাও বলছে যে নেতানিয়াহু শেষ হয়ে যাচ্ছে এবং নেতানিয়াহুর সাথে সাথে ইসরায়েল রাষ্ট্র হিসাবেও শেষ হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো অডিও ফাঁস হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই অডিওগুলোর কথা যে খুব সিরিয়াস ভাবে আপনি নিয়ে একেবারে দেশের মধ্যে বিক্ষোভ সম্মুখ হবে সেটা না, কিন্তু বিষয় হচ্ছে যে নেতানিয়াহুর কি বলে অফিসিয়াল যে স্পোক্স পারসন এবং তার প্রধান উপদেষ্টা, সে যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে তাহলে সেটা এই মুহূর্তে কেন ফাঁস হচ্ছে, যখন নেতানিয়াহুর অলরেডি তার কোর্টে মামলা চলতেছে, যেই মামলাটাকে ইসরায়েলের রাষ্ট্রপতিকে বলা হয়েছিল এটাকে ডিসমিস করার জন্য, সে করে নাই। তারপরে ট্রাম্প বলছে যে সে আসলে সাহসী ব্যক্তি না, ইসরায়েলের রাষ্ট্রপতি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারতেছে না, উনি কিসের কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন, এরকম কথাবার্তাগুলো ট্রাম্প বলেছিল। এখন সেই জায়গাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই তথ্য ফাঁস হওয়ার মানে হচ্ছে ইসরায়েলের এই নেতানিয়াহু ইসরায়েলের মধ্যেই নতুন করে চাপে পড়বে, তার বিরুদ্ধে যে কেসগুলো আছে সেই কেসগুলো চাঙ্গা হবে, তাকে সে যেভাবে এই যুদ্ধে পুরো ইসরায়েলকে টেনে নিয়ে ইসরায়েলের মধ্যে যে পরিমাণে হামলা করা হয়েছে,
সেই হামলার দায় দায়িত্ব তার নিতে হবে। কারণ হচ্ছে বলা হয়েছিল ইসরায়েলের লোকদেরকে, সেনাবাহিনীকে, যে এরকম কোনো হামলা করার সুযোগই পাবে না ইরান, তার আগেই আমরা ইরানকে শেষ করে দেব। ট্রাম্প তো ওইদিকে আসি এটা নিয়ে। ইরাকে ট্রাম্প যদি আরেকবার জিততে পারে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে। সৌদি আরব কি ইরানের মিসাইল হামলা করেছে? রিয়াদে 2টি মিসাইল ভূপাতিত হয়েছে আকাশে। দেখেন সৌদি আরবে ইরান মিসাইল হামলা করেছে কিনা এই নিয়ে সৌদি আরবের বা ইরানেরও তেমন কোনো ওইভাবে বক্তব্য নাই। সৌদি আরব বলছে যে আমাদের আকাশে মিসাইল আসছে বা ড্রোন আসছে, আমরা ধ্বংস করছি। এটা হচ্ছে সৌদি আরবের কথা। সংযুক্ত আরব আমিরাত বলে যে আমার আকাশে ইরান মিসাইল নিক্ষেপ করেছে, আমি ইরানের মিসাইলকে ঠেকিয়ে দিয়েছি, কিন্তু সৌদি আরব এখনো পর্যন্ত সেটা বলে না। এই যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। এরপরও তারা চোখ বন্ধ করে কেন ইসরায়েল আমেরিকাকে সমর্থন করছে? আরব দেশগুলো কেন এখনো যুদ্ধ বন্ধের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমার কাছে মনে হয় আরব দেশগুলোর অনেকগুলো দেশই যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিচ্ছে, এবং অনেকগুলো দেশই মূলত চেষ্টা করছে যে এই যুদ্ধ যেন স্থল হামলায় না চলে যায়, সেটার জন্য আমেরিকাকে কনভিন্স করার। আরো কিছু লেটেস্ট বা সর্বশেষ সংবাদ দিয়ে তারপরে আজকে এটা শেষ করব। এর মধ্যে আছে পাকিস্তান বলছে সে আমেরিকার চাওয়া পাওয়াগুলো ইরানের কাছে হস্তান্তর করেছে। আমেরিকা যে জিনিস চায় সেটা ইরানের কাছে সে হস্তান্তর করেছে। আমেরিকা কি, কি চায়? এর আগে খবর ছিল যে 15টা পয়েন্টের একটা চাওয়া পাওয়ার বিষয় ছিল। তারপরে হচ্ছে ইরান বলছে আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণগুলো করে যাচ্ছে, এই আক্রমণগুলো যদি অনতিবিলম্বে বন্ধ না করে এবং যদি স্থল হামলা চালানোর পরিকল্পনা করে, তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং এই হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানেই হচ্ছে আমেরিকা এবং ইউরোপের সবকিছু বন্ধ হয়ে যাওয়া। নেওয়া, খাওয়া, দাওয়া, প্রস্রাব, পায়খানা সব। এটা হচ্ছে ইরানের কথা। কেন? কারণ হচ্ছে তেল গ্যাস। বিশ্বে এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে, সবকিছু তেল গ্যাসের উপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া পর্যন্ত, অস্ট্রেলিয়া এখান থেকে তো কত দূরে, অস্ট্রেলিয়া পর্যন্ত এখন এই পেট্রোল পাম্পে গিয়ে মানুষ পেট্রোল, তেল এগুলো হচ্ছে মজুত করার চেষ্টা করছে। বাসার থেকে বোতল নিয়ে এসে এগুলো নিচ্ছে, বাদ দেন বোতল। বাসায় যা আছে, পাতিল, হাড়ি, খালি, কলসি, এটা সেটা সব, এমনকি চায়ের কেতলি পর্যন্ত নিয়ে আসে যে এইটাই আমি ভরে রাখবো, কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি। আর আরো যেসব খবর একেবারে না দিলেই নয়, সেই খবরগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে ইরানের ফার্স নিউজ এজেন্সি বলছে যে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে নাই। কারণ হচ্ছে এই আমেরিকার কাছ থেকে এই ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কোনো যুক্তি নাই। কারণ হচ্ছে তারা বারবার আলোচনার সময় হচ্ছে আলোচনার শর্তগুলোকে ভঙ্গ করেছে। ফার্স্ট নিউজ বলছে যে ইরানের যেই সমস্ত চাওয়া পাওয়া ছিল এই যুদ্ধ থেকে, ইরানের যেই অবজেক্টিভগুলো ছিল এই যুদ্ধ থেকে, সেগুলোকে ইরান ফুলফিল না করা পর্যন্ত, সেগুলোকে পূর্ণ না করা পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে। এবং ইরানের যে চাওয়া পাওয়া, যা টার্গেট বা লক্ষ্য, তার মধ্যে অনেকগুলো। একটা হচ্ছে কি, আমেরিকার এই অঞ্চলে তার রাডার না থাকা, আমেরিকার বিমান ঘাঁটি না থাকা। এখন ইরান বলছে যে আমাদের যে লক্ষ্য এবং চাওয়া পাওয়া ছিল তার মধ্য থেকে অনেকগুলোই অলরেডি পূর্ণ হয়েছে। এবং তার কথা হচ্ছে যে আমাদের চাওয়া পাওয়াগুলোর মধ্যে যুদ্ধবিরতি কোনো চাওয়া বা চাহিদা ছিল না। আমাদের ছিল আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের উপর থেকে সব ধরনের স্যাংশন বা
কি বলে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, আমাদেরকে কোনো ধরনের হুমকি ধামকিতে না রাখা, যা ক্ষতি করেছে সবকিছুর ক্ষতিপূরণ দেওয়া, হরমুজ প্রণালীর দায়িত্বের ক্ষেত্রে ইরানকে নতুন করে ইরানের উপরে দায়িত্ব ছেড়ে দেয়া, ইরানের কন্ট্রোলে ছেড়ে দেওয়া হরমুজ প্রণালী। এখন তাদের কথা হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা পাই তাহলে আমরা যুদ্ধ বন্ধ করব, তা না হলে সম্ভব না। ইরানের ফার্স নিউজ আরো একটা জিনিস বলছে, সেটা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বেশি বা গুরুত্বপূর্ণ খাবার এবং তার যত হচ্ছে কি বলে খাবারের সাথে সম্পৃক্ত যে সমস্ত পণ্য আছে, খাবার এবং এর সাথে সম্পৃক্ত যে সমস্ত পণ্য আছে, অথবা একটা দেশের মধ্যে যেই ধরনের পণ্যগুলো দরকার দৈনন্দিন জীবন পরিচালনা করতে, সেই পণ্যগুলো বেশিরভাগ আসে হচ্ছে আজারবাইজান এবং গ্রিস থেকে, ফার্স্ট নিউজের খবর। সুতরাং এটা আমরা নোট করে রাখলাম যে ইসরায়েল আজারবাইজান এবং গ্রিস থেকে তার পণ্য নিয়ে আসে, এটা আমরা নোট করে রাখলাম। কেন এই কথাটা বললো? এই কথা বলার পিছনে কারণ হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যে একটা নৌ রুট আছে হ্রদের মধ্যে দিয়ে, ক্যাসপিয়ান হ্রদের মধ্যে দিয়ে। সেখান থেকে জাহাজ আসে, জাহাজে বেসামরিক মালামাল আসে, কাঁচামাল আসে, আবার জাহাজে যায়, ইরানের ড্রোন যায়, ড্রোনের ইকুইপমেন্ট যায়। সেই ক্যাসপিয়ান হ্রদে ইরানের ঘাঁটিতে, সেখানে ইরানের যে বিমান নৌঘাঁটি এবং ইরানের যে বন্দর আছে, সেই বন্দরে আক্রমণ করেছে এবং খবরে বলা হচ্ছে যে কমপক্ষে একটা জাহাজ ধ্বংস করা হয়েছে, বেসামরিক জাহাজ। এখন এই যে ইরানের বেসামরিক জাহাজ ধ্বংস করে রাশিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন করার বা রাশিয়াকেও এই যুদ্ধে জড়িত করার যে পরিকল্পনা, সেটার কি হবে? প্রশ্ন, সেটার কি হবে? এখন ইরান বলছে কি যে ঠিক আছে, তুমি আমার এই রাশিয়া থেকে বিভিন্ন ধরনের পণ্য আসে, ধরেন রাশিয়া থেকে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ইরানে আসে, ওটার মধ্যে দিয়ে বলছে তুমি আমার এই পণ্য রুটে আক্রমণ করেছো, ঠিক আছে, তোমার দেশে পণ্য আসে আজারবাইজান আর গ্রিস থেকে, আমি দুয়োটাতে আক্রমণ করতে পারবো। এটা হচ্ছে ইরানের মূলত কথা বা বক্তব্য। ইরান কেন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে পারছে না 40 মিনিট পরেও ভিডিও দিয়েন? কারণ আমরা অনেক ভালো একটা সংখ্যা, আপনার টাইম বেশি ভিডিওগুলো পছন্দ করি। এক দর্শক বলছে হপ্তাহ বা সপ্তাহ আগে ইরানের সবকিছু সব শেষ কে বলেছিল? ট্রাম্প। ট্রাম্প মানেই বিনোদন, মিডিয়ার ব্যবসা রমরমা। যুদ্ধবিরতি একসময় না একসময় হবে, এটা অবশ্য ঠিক, যুদ্ধবিরতিতে একসময় না একসময় হবেই। ব্রিটেনের সাবমেরিন যে পারস্য উপসাগরে এসেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে, তার খবর কি? ব্রিটেনের সাবমেরিন পারস্য উপসাগরে আসে নাই, এটার কোনো খবর নাই, এরকম খবর আমি বলিনি। আপনি কয়েকদিন ধরে মোসাদের হয়ে কাজ করেছেন, কিন্তু কেন? কারণ হচ্ছে এই ইরানের গোয়েন্দা সংস্থা আমাকে একটু টাকা পয়সা দেওয়া কমাই দিছে, এই জন্য মোসাদের কাছ থেকে টাকা পয়সা একটু বেশি পাচ্ছি, তাই মোসাদের হয়ে কাজ করছি। আবার মনে করেন তারা যদি টাকা পয়সা কমাই দেয়, আবার তুর্কি গোয়েন্দা সংস্থা যদি আমার একটু বেশি টাকা পয়সা দেয়, তখন তাদের হয়ে কাজ করবো। আবার আপনি যেই দেশে আছেন সেই দেশের গোয়েন্দা সংস্থা যদি আমার একটু বেশি পরিমাণে দেয়, যে বেশি দিবে তার জন্য কাজ করবো। বুঝতে পারছেন? এই টেলিগ্রামের লিঙ্ক চেয়েছেন অনেক দর্শক। মুসলিম রাষ্ট্রগুলো একযোগে ইসরায়েলের উপরে অনেকবার আক্রমণ করেছে, দিন শেষে ইসরায়েলের কাছে নজিরবিহীনভাবে হেরেছে। এছাড়া অনেক মুসলিম এলাকা ইসরায়েল দখল করে নিয়েছে। দেখেন, এই জায়গাটাতে আসা দরকার, এখানে একটা কনসেপ্টে ভুল আছে। মুসলিম রাষ্ট্রগুলো একযোগে ইসরায়েলের উপরে আক্রমণ অনেকবার করেছে, যেটাকে আরব ইসরায়েল যুদ্ধ বলে, তাই না? কারা কারা করেছে? সেই দেশগুলো নেতৃত্বে তখন কারা ছিল? কেন করেছে? কিসের ভিত্তিতে করেছে? কোন পার্সপেক্টিভে করেছে? টার্গেট কি ছিল? অনেকগুলো জিনিস নিশ্চিত বা স্পষ্ট ছিল না সেই সময়, এক। দ্বিতীয় হচ্ছে, তখনও এই মুসলিম দেশগুলোর মধ্যে তাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থার চর বা গোয়েন্দারা ছিল, তাদের তাদের অনেক ধরনের তথ্য ফাঁস হওয়ার কারণে এই দেশগুলো হেরে গেছে, গেল এটা। আরেকটা হচ্ছে, বর্তমানে যে মুসলিম দেশগুলো আছে, এমনকি তখনও যদি
মুসলিম দেশগুলো যদি কন্টিনিউ করতো, তারা যদি হচ্ছে বিভক্ত হয়ে না যেত, তাহলে ইসরায়েল পারতো না। আবার ইসরায়েলের জন্য তখন দৌড়ে এসেছিল আমেরিকা, ব্রিটেন, এটা তো আছেই। কিন্তু এই মুহূর্তে মুসলিম দেশগুলো যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, এমনিতেই হচ্ছে লেজ গুটিয়ে দৌড়বে, এটা নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন। ভাই, ইরানের মিসাইলগুলোর আক্রমণেই এখন কেমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, সেখানে মুসলিম দেশগুলো যদি এক হয়, ধরেন এখানে এক হওয়া বলতে কি, মিশর মিশর বলল যে আমি রাফা বর্ডার ক্রসিং দিয়ে আমার হাজার হাজার ট্যাঙ্ক ঢুকাই দেব, বা মিশর এই রাফা বর্ডার ক্রসিং এবং সালাম বর্ডার ক্রসিং যে দুটো আছে ওইখানে, এই বর্ডার ক্রসিং এ যতগুলো ইসরায়েলি সৈন্য আছে তাদেরকে গ্রাউ করে আটকে রাখলো, গ্রাউ করে রাখলো। জর্ডান, সে জর্ডানের সীমান্তে কয়েকটা জায়গায় ঢুকে তারপরে হচ্ছে ধরেন ইসরায়েলের সীমান্ত চৌকি ঘেরাও করে রাখলো, জাস্ট হচ্ছে আটকে রাখলো। সিরিয়া, লেবানন, সৈন্য, সেনাবাহিনী, রাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন। এবং এরকম একটা পরিস্থিতি যদি হয় না, তখন দেখবেন যে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, কি বলে, মালয়েশিয়া বলেন, আফগানিস্তান বলেন, মালদ্বীপ বলেন, নাইজেরিয়া বলেন, তিউনিশিয়া বলেন, লিবিয়া বলেন, তারপরে হচ্ছে মরক্কো বলেন, সোমালিয়া বলেন, সুদান বলেন, সুদানের মানুষ নিজেদের মধ্যে যে যুদ্ধ করে না, ওইটা সাইডে দিয়ে চলে আসবে যদি এরকম কিছু হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ এখন যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে পুরোপুরি ধর্মযুদ্ধ হলেও মুসলমানদের পক্ষ থেকে কিন্তু এটা এখনো পর্যন্ত কোনো ধর্মযুদ্ধের রূপ নেয়নি, বরং যেই যুদ্ধের রূপ নিতে যাচ্ছে সেটা হচ্ছে শিয়া সুন্নি যুদ্ধ। এভাবেই একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং আমেরিকা ইসরায়েল এটা বহু বছর ধরে এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। শিয়া সুন্নির যুদ্ধ, শিয়া সুন্নি লড়াই, ওকে ভাই, শিয়া সুন্নি ঝামেলা আছে, আকীদাগত বিভিন্ন ধরনের ঝামেলা আছে, অনেক কিছু আছে, ভালো কথা। কিন্তু তোমার তো এই লড়াইয়ের মধ্যে নাক গলায় তারপরে হচ্ছে যে আমি সুন্নিদেরকে সাথে নিয়ে তারপর হচ্ছে শিয়াদের বিরুদ্ধে যাব। এখন যেটা হচ্ছে বা যেটা করতে চাইছে যে এই আরব দেশগুলো, দেখেন এই মুহূর্তে আরব দেশগুলো থাকার কারণে কি হচ্ছে, যে সুন্নি রাষ্ট্রগুলো এই জায়গায় আছে, এই পাশে হচ্ছে ইরান, ঠিক আছে, ইরান একটা কি বলে মাজলুম দেশ, ভুক্তভোগী দেশ, এজন্য ইরানকে সাপোর্ট দেয়। কিন্তু যুদ্ধটা যখন পুরোপুরি চলে যাবে একেবারে দুই পক্ষ হয়ে, তখন আপনি কিভাবে দেখবেন এটাকে, এই যুদ্ধটাকে? এবং যদি আরব রাষ্ট্রগুলো যদি এই ধরনের ঘোষণা দেয় যে আরব লীগ এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যোগ দিয়েছে, আরব লীগ, মুসলিম লীগ, মানে মুসলিম লীগ বলতে ওআইসি কি বলবে, আমরাও আছি আরবদের পাশে। তো তখন কি হবে? তখন হচ্ছে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে শিয়া ইরানের লড়াই, সাপোর্ট দিচ্ছে আমেরিকা ইসরায়েল, এরকম একটা রূপ নিতে পারে তখন। এখন হচ্ছে মূলত যুদ্ধের পরিস্থিতি, এর বাইরে আরো কিছু ছোট ছোট অনেকগুলো খবর আছে, যেমন ধরুন বাগদাদ থেকে আমেরিকার সৈন্য পাঠিয়ে কি কি জিনিস কন্ট্রোল করতে চায়। সে তেহরানে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার কন্ট্রোল করতে চায়, তারপরে হচ্ছে হামেদান কমপ্লেক্স কন্ট্রোল করতে চায়, এরপরে হচ্ছে ফোর্দো পরমাণু কি বলে পরমাণু উন্নতিকরণ প্রকল্প, সেটা কন্ট্রোল করতে চায়, নাতানজ পরমাণু এনরিচমেন্ট প্ল্যান বা পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প, সেটাকে কন্ট্রোল করতে চায়, ইস্পাহান পরমাণু টেকনোলজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট হচ্ছে নাতানজে, ইস্পাহানে হচ্ছে পরমাণু টেকনোলজি এবং রিসার্চ সেন্টার, সেটাকে সে কন্ট্রোল করতে চায়। এখন এই জিনিসগুলো ইরানের কোন জায়গাতে? যদি আপনি কাছাকাছি বর্ডার হিসেবে ধরেন ইরাকের বর্ডারকে, ইরাকের সোলাইমানিয়ার থেকে, মানে কুর্দি অঞ্চল যে জায়গাতে, সেইখান থেকে যদি আপনি এই জায়গাগুলোর এই যে শহর 5টা বললাম, একটা হচ্ছে হামেদান, আরেকটা হচ্ছে তেহরান, আরেকটা হচ্ছে ফোর্দো, আরেকটা হচ্ছে নাতানজ, আরেকটা হচ্ছে ইস্পাহান, এই শহরগুলোতে যদি আপনি আসতে চান, কত কিলোমিটার জানেন? একেবারে কাছেরটা হচ্ছে 350 কিলোমিটার, আর সবচেয়ে দূরেরটা হচ্ছে প্রায় 600 কিলোমিটার। আবার একই সাথে বুশেহের পরমাণু প্রকল্প, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা কাতারের দোহা থেকে হচ্ছে 312 কিলোমিটার, আর কুয়েত থেকে হচ্ছে 273 কিলোমিটার। এই যে দূরত্ব,
আপনি এই দূরত্বে সৈন্য পাঠিয়ে দিয়ে তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারবেন, সেই নিশ্চয়তা কতটা পাবেন? সীমান্ত থেকে আপনি ঢুকিয়ে দিলেন। এখন তাদের কথা হচ্ছে আমাদের এলিট ফোর্স, আমাদের র‍্যাপিড ফোর্স, আমাদের এই ফোর্স, আমাদের মেরিন ফোর্স, আমাদের ফ্রন্ট ফোর্স, এরা হচ্ছে এই ২০০-৩০০ কিলোমিটার ঢুকে আসা কোনো ব্যাপার না এদের জন্য। কিন্তু ব্যাপার না মানে হচ্ছে আপনি ২০০-৩০০ কিলোমিটার ঢুকলেন, পরমাণু ইউরেনিয়াম গুলো হচ্ছে কাঁধে নিলেন, চলে আসলেন। কিন্তু বন্দর আব্বাসের কি হবে? হরমুজ প্রণালীর কি হবে? খার্ক দ্বীপের কি হবে? এই প্রশ্ন সবার। ট্রাম্প এখন বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে তারপর হচ্ছে তেলের দাম বাড়াতে চাচ্ছে, তেলের দাম কমাতে চাচ্ছে, ডলারের দাম বাড়াতে চাচ্ছে। এইগুলো সে করছে। এক দর্শক বলছেন যে তুরস্ক ন্যাটোর সদস্য, সুতরাং তুরস্ককে রেখে এই ধরনের একটা মুসলিম সামরিক জোট করা সম্ভব না। সেই জোটে ইসরায়েল এরদোগানকে হিট লিস্টে রেখেছে একটা ভিডিওতে, যদিও এটা ইসরায়েলের অফিসিয়াল ভিডিও না। তুরস্কের মধ্যে এর প্রতিক্রিয়া কি ভাই? তুরস্কের মধ্যে এর প্রতিক্রিয়া নাই কোনো। এগুলো নিয়ে প্রতিক্রিয়া নেই। কারণ ওটা জানে যে হচ্ছে ইসরায়েল এমনি, এরদোগান হচ্ছে এমনিতেই ইসরায়েলের হিট লিস্টে। সেটা হচ্ছে ওই রাষ্ট্রীয়ভাবে ভিডিও বানাক আর কেউ কোনো হচ্ছে নরমাল এক পোলাপান মজা করার জন্য ভিডিও বানাক। কারণ এই ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্টার, ইসরায়েলের আরো অনেকগুলো মন্ত্রীর বক্তব্য আছে যে এরদোয়ান হচ্ছে আমাদের হিট লিস্টে, কিছু করার নাই। মাঝে মাঝে আপনার টেলিগ্রামে পোস্ট দিতে দেরি হলে আমি ভাবি যে আপনার বাসার উপরে ইরান মিসাইল হামলা পড়ছে কিনা। এরকম কয়জন ভাবেন একটু জানাবেন। হ্যাঁ, যে যদি আমি টেলিগ্রামে পোস্ট দিতে দেরি করি তাহলে আমার বাসার উপরে বা বাসার আশেপাশে ইরানি মিসাইল হামলা করলো কিনা, অথবা ইসরায়েল হামলা করলো কিনা। হ্যাঁ, আবার ধরেন আমি যদি কয়েকদিন একটু উধাও হয়ে যাই তখন যে হ্যাঁ, এ তো হচ্ছে মোসাদের এজেন্ট, সে আবার আটকা পড়লো কিনা বা সে অন্য কোনো জায়গায় গিয়ে কোনো অপারেশন চালাচ্ছে কিনা। এগুলো কয়জন ভাবেন একটু লিখবেন আরকি, একটু লিখে জানাবেন। যাই হোক, প্রশ্ন আবারও যে এই ধরনের একটা হামলায়, স্থল হামলায় রাশিয়া এবং চীনের মনোভাব কি হবে? রাশিয়া, চীন ইরানকে অস্ত্র দিয়ে, যে সমস্ত অস্ত্র মানে চোখে পড়বে না বেশি একটা, সেই ধরনের অস্ত্র এবং টেকনোলজি দিয়ে সাপোর্ট করে যাচ্ছে এবং করবে আমার কাছে মনে হয়। কারণ এই যুদ্ধ চীন মনে করছে যে এটা হচ্ছে চীনের বিরুদ্ধে চালানো একটা যুদ্ধ। এটা আমার কাছে মনে হয়। আর রাশিয়া মনে করছে এই যুদ্ধ তার জন্য একটা বিশাল পরিমাণের সুযোগ। এই যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া গত ১ মাসে তার তেল গ্যাস থেকে যে পরিমাণে রেভিনিউ আয় করেছে, সেটা সে গত ৪ বছরে কোনো মাসে এটা পারে নাই। মানে গত ৪ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। সুতরাং এটা রাশিয়ার জন্য হচ্ছে পোয়াবারো। আর চীনের জন্য সামরিক দিক থেকে এই যুদ্ধটা খুবই শিক্ষণীয় একটা যুদ্ধ, যেখান থেকে সে পরিকল্পনাগুলো করতে পারবে। আ নেগেভে যে হামলা হয়েছে সেটি কি খোলা জায়গায় পড়েছে? দেখে তো তাই মনে হচ্ছে। না, খোলা জায়গায় পড়েনি, সেটা আ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পড়েছে। মিডল ইস্ট হলো আমেরিকার লিগ। সৌদি যুবরাজের অবস্থান কি স্পষ্ট করে ধারণা করা যায়? না, সৌদি যুবরাজের অবস্থান স্পষ্ট করে ধারণা করা যায় না। মার্কিন গণমাধ্যম বলছে সৌদি যুবরাজ ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সবচাইতে বেশি আ প্রভাব ফেলেছে সৌদি যুবরাজ। আবার মার্কিন প্রেসিডেন্টও বলছেন যে আমাকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আ চাপ দিচ্ছে সৌদি যুবরাজ এবং আমাকে থ্যাংকস বলছে সৌদি যুবরাজ। সে সরাসরি বলছে যে আমাকে যে ৩-৪ জন এই যুদ্ধে চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে আমার প্রতিরক্ষা মন্ত্রী, একজন হচ্ছে সৌদি যুবরাজ। এটা সে বলেছে। তাহলে আপনি কোথায় যাবেন? কি বলবেন? এখন এটার বিরুদ্ধে সৌদি আরবের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য আসে নাই। এটার বিরুদ্ধে সৌদি আরব এখনো পর্যন্ত বলে নাই যে না আমাদের যুবরাজ হচ্ছে এটা বলে নাই। এখনো পর্যন্ত এটা সৌদি আরবের পক্ষ থেকে আসে নাই। সুতরাং ইরান যদি ১০,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল সফল পরীক্ষা করেই থাকে তবে আমেরিকার ভূখণ্ডে কি আক্রমণ করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কেন আক্রমণ করে না, শুধু ও আরবেই আক্রমণ করে যাচ্ছে? এখনো পর্যন্ত ইরান ১০,০০০ রেঞ্জের মিসাইল আম আ পরীক্ষা করেছে এই ধরনের কোনো খবর নাই। আর
আরেকটা হচ্ছে যে আমেরিকার ভূখণ্ডে যদি তার এই 10,000 রেঞ্জের মিসাইল দিয়ে আক্রমণ করা সম্ভব হয়, একটা দুটো আক্রমণে তার কোনো লাভ হবে না, বরং আরো ক্ষতি হবে। কারণ আমেরিকার মধ্যে আমেরিকার জনসংখ্যার একটা বড় অংশ মনে করছে যে ট্রাম্প এই যুদ্ধটা ইরানের উপরে চালিয়ে দিচ্ছে, জোর করে চালিয়ে দিচ্ছে। ইরান আমেরিকার উপরে আক্রমণ করবেও না, আক্রমণ করার ইচ্ছাও নাই, আক্রমণ করার ক্ষমতাও নাই। কিন্তু ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের সবাই বলতে চাইছে যে না, ইরানের এইরকম ক্ষমতা আছে, ইরান এটা করতে চায়। এখন এই মুহূর্তে যদি ইরান সত্যি সত্যি এই ধরনের একটা ক্ষমতা থাকলেও যদি আক্রমণ করেই ফেলে, তাহলে ট্রাম্পের কথা বাস্তবায়ন হবে। যে ট্রাম্প বলবে, দেখছো আমি বলছিলাম না ইরানের এটা আছে, দেখছো কেমন করে আক্রমণ করছে, আমরা যে ইরানকে থামাচ্ছি, এটা তো আমাদের দরকার। সুতরাং এই ধরনের কাজ ইরান কেন করবে? যাই হোক, এগুলো তো আসলে আপনি আমি আমাদের মনের কিউরিয়াসিটি থেকে এই প্রশ্নগুলো করি, কিন্তু সামরিক পরিকল্পনা যারা করে তারা এই ধরনের জিনিসগুলো করে না। ভাই, আপনার টেলিগ্রাম পোস্ট দেখলে মনে হয় আপনি রাতে ঘুমান নাকি? অনেকে এটা বলে যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পোস্ট দেই, এটা অনেকে বলে। মাঝে মাঝে আমার ওয়াইফও বলে যে ঘুমিয়ে ঘুমিয়ে পোস্ট দেই। যাই হোক, এটার উত্তর কি দেব এখন? এটা আপনাদের কাছেই থাকুক, আমার দর্শকদের কাছেই থাকুক, যে টেলিগ্রাম পোস্ট দেখলে আপনার কি মনে হয় যে আমি ঘুমাই না নাকি খাই না? এই ধরনের প্রশ্নগুলো আপনাদের জন্য রাখলাম। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরাকে হামলা করলো, এখন ইরাক কি করবে বলে আপনার মনে হয়? এটা তো একেবারে এই লাইভের শুরুতেই বলে দিয়েছি যে ইরাক এই যুদ্ধে মোটামুটি বলা যায় ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। মুসলিম বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা কি? বাংলাদেশের ভূমিকা হচ্ছে বড় ভাইরা যেখানে থাকবে এবং আমি যেখানে একটু সুযোগ সুবিধা পাবো, আমি তাদের পক্ষেই থাকবো। এই আমেরিকা পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে চাচ্ছে, কতটুকু সফল হবে? সফল হবে কিনা জানি না, তবে পাকিস্তান এরকম একটা যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে চাচ্ছে। তারপরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার ট্রাম্পের উপদেষ্টারা ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলে তারপরে তার সাথে সলা পরামর্শ করে পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানের আসিফ মুনিরের সাথে বসার জন্য। দেখা যাক কি হয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প শুক্রবার পর্যন্ত কৌশলগতভাবে একটা ট্রিক খেলছে এবং শুক্রবার পর্যন্ত সে সময়ক্ষেপণ করছে। শুক্রবার মানে হচ্ছে পশ্চিমা বিশ্বে বা আমেরিকাতে তার কি বলে উইকডে বা ছুটির দিনের আগের দিন। শনিবার, রবিবার ছুটির দিন। সুতরাং শুক্রবার সন্ধ্যার দিকে বা একেবারে মার্কেটের শেষ সময়ে সে একটা নতুন একটা ম্যানিপুলেশন করবে। তারপরে মার্কেটে হচ্ছে কিছুটা মানে পুঁজিবাজারে কিছুটা ধাক্কাধাক্কি লাগবে, স্টক এক্সচেঞ্জে কিছুটা ধাক্কাধাক্কি লাগবে। সেখান থেকে আবার কয়েক বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার হচ্ছে কিছু কোম্পানি লাভ করবে। এরপরে দেখা গেল যে ওই 2 দিন মানে সপ্তাহের যে ছুটির 2 দিন শনিবার, রবিবার, এই আমরা সেখানে স্থল অভিযান শুরু করেছি বা সেখানে সৈন্য ঢুকিয়েছি। আমাদের সৈন্যরা সেখানে গিয়ে ব্যাপক পরিমাণে জায়গা দখল করেছে। আর কোনো সমস্যা নাই, তোমরা ঠান্ডা থাকো। এটা বলে ওই 2 দিন মোটামুটি আবার হচ্ছে একটু উত্তেজনা তৈরি করে মার্কেটটা ঠান্ডা করার চেষ্টা করবে। আবার সোমবারে তারা করবে। এরকম একটা কিছু করতে পারে, এটা আমার কাছে মনে হয়। ভাই, আপনি তুরস্কে কত বছর আছেন এবং সেখানে কি জব করেন? আমি তুরস্কে ভাই বহু বছর। আমার জীবনটাই তুরস্কে। 20 বছর তুরস্কে আছি এবং এখানে আছি, একটা ছোটখাটো জব করি আরকি, খুঁটিনাটি। ইরানের পরে পরবর্তী টার্গেট কি পাকিস্তান? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। না, পাকিস্তান পরবর্তী টার্গেট হওয়ার সম্ভাবনা নাই। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ পরবর্তী টার্গেট হবে, সেটা হতে পারে তুরস্ক। সৌদি আরবে হজ করতে যাওয়া বর্জন করুন। ভাই, আপনি কি হজ করতে গেছেন কখনো? অথবা আপনার হজ করতে যাওয়ার ইচ্ছা ২-১ বছরে আছে কিনা? বা এই বছর যদি আপনি সুযোগ পান হজ করতে যাবেন কিনা? যেমন ধরেন, মনে করেন যে কেউ একজনে বলল আমাদের দর্শকদের মধ্যে থেকে যে, "ভাই, আপনি যদি চান আপনার এবছরের হজে যাওয়ার পুরো খরচ হচ্ছে আমি দেব এবং আপনি হজে গিয়ে সেখানে যে ওই ক্লক টাওয়ার আছে, আপনি ক্লক টাওয়ারের যেই রুমটা থেকে একেবারে কাবা শরীফকে দেখা যায় এবং কাবা শরীফের মানে আপনার জানালা দিয়ে কাবা শরীফ দেখা যায়, আপনাকে সেই রুমে রাখা হবে। এরকম যদি একটা অফার আসে, তাহলে আপনি কি করবেন? হজে যাবেন নাকি না বলবেন, "না ভাই, আমি সৌদি আরবে হজে যাব না।" এরকম একটা কিছু করবেন কিনা? এই প্রশ্নটা আমরা আপনার উপরে রেখে দিলাম।
ভাই আমেরিকা যে সৈন্য এনেছে তারা কি ইরানের স্থল অভিযানের সময় সিভিলে অভিযান করবে নাকি পোশাক পরে করবে? ভালো একটা প্রশ্ন ভাই। তারা সিভিলে অভিযান করবে নাকি পোশাক পরে অভিযান করবে? মানে হচ্ছে আপনার প্রশ্নটা দেখে যেটা মনে হয় যে আমেরিকার সৈন্যরা মানে ইরানিদের মতো করে হচ্ছে পোশাক পরবে, ধরেন আয়াতুল্লাহদের বা হচ্ছে ইরানের যে ধর্মীয় নেতারা হচ্ছে দাড়ি টাড়ি রেখে রেখে পাগড়ি টাগড়ি পরে টরে তারপরে চাল খেলা পরে ইরানের রাস্তায় রাস্তায় হাত বের অভিযান করবে। আপনি সেই প্রশ্ন করছেন কিনা আমি জানি না ভাই। এখানে সিভিলে পোশাকে তারা হচ্ছে অভিযান করবে কেন? সে সৈন্য এলিট সৈন্যদের অস্ত্র রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য তাদের যে পোশাকগুলো যেভাবে তৈরি করা হয়েছে সেগুলোকেই তারা ব্যবহার করবে। সরা ভাই আগেও কোশ্চেন করেছি, কখনো উত্তর দেন না। আচ্ছা, পৃথিবীতে তেলের সমস্ত উৎস তো আমেরিকা দখল করে নিল, এটা নিয়ে চীনের কোনো মাথা ব্যথা বা রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই কেন? এটা তো আজব লাগতেছে। কিন্তু জ্বালানি কিনতে সমস্যায় পড়বে নাকি পরিস্থিতি বুঝে চীন আক্রমণ করে বসবে? কারণ চীনের তো জ্বালানি বন্ধ হয়ে গেল আমেরিকা যেকোনো সময় করে দিতে পারে। কোত্থেকে এই খবর পেয়েছেন আমি জানি না। কারণ হচ্ছে আমেরিকা বিশ্বের সব তেলের উৎস দখল করে নিল। কোনটা কোনটা? বিশ্বের তেলের উৎস সবচাইতে বড় উৎস, ঠিক আছে, ভেনেজুয়েলা এক দখল করে নিল। দ্বিতীয় হচ্ছে সৌদি আরব, তৃতীয় ইরান, চতুর্থ অন্য একটা দেশ খুব সম্ভবত, পঞ্চম ইরাক, তারপরে হচ্ছে রাশিয়া, তারপরে আরো অনেকগুলো দেশ আছে। এখন যদি আপনি বলেন যে সবগুলো আমেরিকা দখল করে নিয়েছে, এটা তো কথাটা সঠিক না। তবে হ্যাঁ, অনেকগুলো দেশ আমেরিকার বলয়ে আছে। এটা তো আজকে না, এটা তো আরো আগেও ছিল। ইরানের কথা, চীনের কথা, যে ভাই আমি টাকা দেবো তোমার কাছ থেকে তেল নেবো, এটা নিয়ে মাথা ব্যথা নাই কোনো। মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরাকে হামলা করলো, যাই হোক, অনেক প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, সব ধরনের প্রশ্নের উত্তর দিলাম। এখন একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে আমরা এই ইউটিউবিং এর পাশাপাশি আরো কিছু কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, আরেকটা হচ্ছে ফ্যাক্ট চেকিং কোর্স, আরেকটা হচ্ছে সাংবাদিকতা। আমাদের এই কোর্সগুলোতে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি ডিসক্রিপশনে কোর্সে ভর্তির ফর্মের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে আমাদের টিমের লোকজন আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আরেকটা হচ্ছে যে আমরা ইউটিউবে আমাদের মেম্বারশিপ আছে, জয়েন করতে পারেন। বাংলাদেশের বাইরে যারা আছেন আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য আমরা আপনাদের সাপোর্ট চাই। আমাদেরকে যারা 4 বছর ধরে ফলো করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা এখানে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী, স্বার্থ অনুযায়ী, কি বলে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, এবং এই তথ্যটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের আবেগ নিয়ে খেলা না। মূল উদ্দেশ্য শুধুমাত্র ভিউ কামান না। অবশ্যই ভিউয়ের একটা দরকার আছে, যেহেতু আমরা এখানে পরিশ্রম করি, আমরাও তো চাইবো যে বেশি মানুষ দেখুক। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্যটা দেয়া, যেটার একটা বড় সমস্যায় আমরা বাঙালি কমিউনিটি সারা বিশ্বে, বাংলাদেশ সহ আছি। সুতরাং আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই, আপনারা যদি সাপোর্ট দিতে পারেন। এর আগে একজন লাইভে বলেছিলেন যে আপনার এই লাইভ দেখা একমাত্র মহিলা ভিউয়ার আমি। যদি এ ধরনের কোনো ভিউয়ার থাকেন তাহলে একটু আমাদেরকে জানাইয়েন, আমরা খুশি হব, ভালো লাগবে যে অন্তত আমার এত পুরুষের ভিড়ে 2-4-5 জন নারীরাও আমাদেরকে দেখেন। যদিও অনেকের সাথে যোগাযোগ আছে, অনেকেই মেসেজ দেন। তারপরে হচ্ছে আপনি আমাদের এজেন্ট, এক দর্শক বলেছেন আপনি আমাদের এজেন্ট, আরেকজনে বলেছেন ভাই আপনি যে বিভিন্ন দেশের এজেন্ট নিয়ে যে বলে, এটা নিয়ে খুব হাস্যকর লাগে। ভাই ইসরায়েল তো চাইলে পারমাণবিক বোমা মারতে পারে, কিন্তু মারছে না কেন? বাংলাদেশের তেলের সংকটের জন্য কি হরমুজের তেল না আসার কারণে, নাকি অন্য কিছু কারণ আছে? অবশ্যই হরমুজের কারণে। হরমুজের তেল না আসা না শুধুমাত্র, বা সারা বিশ্বে যেহেতু তেলের সংকট আছে সেই সংকটের কারণে। আর ইসরায়েল চাইলে পারমাণবিক বোমা মারতে পারে কিন্তু মারছে না কেন? এটার উত্তর যদি আপনি পেতে চান তাহলে একটা কাজ করবেন। সেটা হচ্ছে গত ১ বছরে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন। দেখার পরে আপনার মাথার ভিতরে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে ইসরায়েল কেন পরমাণু বোমা মারছে না। এক দর্শক বলছেন সবাই বিয়ে করে নাও, মনে হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে। তিনি মজা করার জন্য বলছেন, তারপরেও তার কথাটা ভালো লাগছে যে সবাই বিয়ে করে নাও, থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়ারের যে, অর্থাৎ বিশ্বযুদ্ধে গেলেও তুমি অন্তত বিবাহিত পুরুষ হিসেবে বিশ্বযুদ্ধে গিয়ে লড়াই করতে পারবা। অন্তত মারা যাওয়ার সময় বলবা যে যাক আমি মারা গেলাম, শান্তিতে মারা গেলাম, যে আমার ঘরে আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকার আছে।
দর্শকদের উত্তরগুলো ভালোই লাগে। আমি মাঝে, মাঝে চিন্তা করি যে আসলে এই দর্শকদের এই কমেন্ট গুলো নিয়ে অনেক চমৎকার, চমৎকার কিছু কমেন্ট আসে। মাঝে, মাঝে মনে হয় যে এই কমেন্ট গুলো নিয়ে একটা লাইভ করি। শুধুমাত্র কমেন্ট। এত মজার, মজার কমেন্ট এবং মানুষের মাথায় আসলে সত্যি কথা আ এত বুদ্ধি কোত্থেকে আসে এবং এত ক্রিয়েটিভ কিভাবে হয়? আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা প্রশ্ন করেছেন, যারা উত্তর দিয়েছেন, যারা কমেন্ট করেছেন, যারা নিজেদের মন্তব্যগুলো শেয়ার করেছেন, যারা এই ১ ঘন্টা ধরে লাইভ দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।